আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে আমি বলেছিলাম যে কোনো দিন মোহাম্মদ ইউনূস তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, যে কোনো দিন যে কোনো সময়। এখন আজকে কালের কণ্ঠে যে বিস্ফোরক সাক্ষাৎকারটি বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, সেখানে ছত্রে ছত্রে পরিষ্কার হয়ে গিয়েছে কতটা বিনিয়োগ করেছেন আমাদের এই প্রধান উপদেষ্টা প্রাক্তন মোহাম্মদ ইউনূস। তিনি যথেচ্ছাচার চালিয়েছেন এবং যা খুশি তাই করেছেন। শুরু করছি আমি রাষ্ট্রপতির ওটা নিয়ে নয়, শুরু করছি অন্য একটা ঘটনা নিয়ে। সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে শেখ হাসিনা একটা প্রকল্প করেছিলেন, সেটা হচ্ছে পুষ্টি তহবিল। গরিব মানুষ যাদের রোজগারপাতি কম, তাদেরকে পুষ্টিকর খাবার জোগানোর জন্য একটা প্রকল্প করেছিলেন। সেই প্রকল্প বাবদ বরাদ্দ হয়েছিল 970 কোটি টাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন, 8ই ফেব্রুয়ারি উনি ওই 970 কোটি টাকা বেমালুম ইউনূস গায়েব করে দেন। এটা কিন্তু আপনারা খবর নিলেই জানতে পারবেন বা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। আমি গতকালকে যেরকম বলেছিলাম আপনার যমুনার কথা, আপনারা কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না যে ওখানে পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার গেছিলেন এবং ট্রান্সফরমার বাস্ট হয়েছিল। এখন কথা হচ্ছে আমি জানলাম কি করে? আমার জানার অনেক উপায় রয়েছে। আপনারা যদি মনে করেন সব আমি গুজব ছাড়ছি, এগুলো সত্যতা বেরিয়ে এসছে। আমি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলেছি, রাষ্ট্রপতির এই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দিয়েই আমার কথাগুলো বেরিয়ে এসছে। 970 কোটি টাকা উনি তো ঝেড়ে দিলেন। এইবার এই 970 কোটি টাকা ঝেড়ে দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। রাষ্ট্রপতি জানিয়েছেন, আমি শর্টে বলছি, পরে আমি আস্তে আস্তে আলোচনায় আসছি। রাষ্ট্রপতি যা জানিয়েছেন, গত 18 মাসে যা কিছু করেছেন মোহাম্মদ ইউনূস সব সংবিধান বিরোধী। কোনোটাই সংবিধানের রীতি নীতি মেনে কিচ্ছু করা হয়নি এবং রাষ্ট্রপতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তিনি যতগুলো বিদেশ সফর করে এসছেন এবং শেষ বিদেশ সফর যেটা উনি করলেন সে সম্পর্কেও উনি কিছু জানাননি। যে চুক্তিগুলো হয়েছে, শেষ যে চুক্তিটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই চুক্তি সম্পর্কে উনি কিছু জানেন না। ওনাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। বিদেশ সফর যে ওনার দুটো দেশে, সেই বিদেশ সফর ওনাকে করতে দেওয়া হয়নি। তার একটাই কারণ, সেটা হচ্ছে তাকে আলোর দিক থেকে সরিয়ে দাও। যে দেশে একটা রাষ্ট্রপতি আছে সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়, তাকে চির অন্ধকারের দিকে ঠেলে দাও। এটা হচ্ছে ইউনূসের একটা প্ল্যান। এবার আমি বলি না যে একবার বলেছিলাম যে ইউনূসের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনে 3-4 জন উপদেষ্টা এবং কিছু এনসিপি নেতা জড়ো হয়ে তারা রাষ্ট্রপতিকে চাপ দেয়, এ করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয় যাতে তিনি রিজাইন করেন। তিনি বলেছিলেন আমি রিজাইন করব না। তার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপির যত নেতা আছে সব, ইনক্লুডিং তারেক রহমান। উনি বলেছেন তারেক রহমান অতি সজ্জন একটি ব্যক্তি এবং তিনি এবং তার নেতারা প্রত্যেকেই আমায় বলে দিয়েছেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, সংবিধান বিরোধী কোনো কাজ আমরা করতে দেব না, আপনি রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন। এটা কিন্তু শত চাপের কাছেও আপনি নথি স্বীকার করবেন না, দরকার হলে আমরা আছি। ওই যে 4 জন উপদেষ্টা কারা গেছিলেন, কারা এই সরকারকে প্রলম্বিত করার চেষ্টা করেছিল, সরকারের ক্ষমতাকে, নির্বাচনকে বাতিল করে, এ পর্যন্ত কিন্তু কেউ নাম জানাতে পারেনি আপনাদের সেই 4 জনকে, অথবা হয়তো তারা নাম জানেন
প্রকাশ্যে আনছেন না, তাদের অনেক রকম অসুবিধার কারণে প্রকাশ্যে আনছেন না। আমি বিদেশে থাকি, আমার কোনো যোগাযোগ নেই, আমার কিছু করতেও পারবেন না, আমার নাম বলতে অসুবিধা নেই। এই চারজন উপদেষ্টা হলেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল করিম খান। এনারা 8 এবং 9 তারিখ এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক 3 দিন আগে আর 4 দিন আগে, 4 দিন আগে থেকেই এটা শুরু হয় যে আপনি পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করলে তাহলে এই নির্বাচনটা পিছিয়ে যাবে। ওরা চেয়েছিল যে কোনোভাবে ক্ষমতাকে প্রলম্বিত করো, নির্বাচনকে বাতিল করে দাও। সেই সময় বিএনপির নেতারা ঢাল হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর সামনে এসে দাঁড়ান। রাষ্ট্রপতি এক জায়গায় বলছেন যে আমি একসময় ভেবেছিলাম যে আমাকে মেরেই ফেলবে, নানান রকম ভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল গত 18 মাসে। আমাকে সরকারের কোনো তথ্য জানানো হতো না, আমি সরকারের কোনো তথ্য আমি দিলে সেটা সরকারের কাছে আর সেই আলোকে আসতো না, এমনকি তার কোনো প্রশ্নের জবাব দেওয়ার মানে এটুকু মানে কি বলবো মর্যাদাটুকু, রাষ্ট্রপতিকে জবাব দেওয়া একটা মর্যাদার ব্যাপার, মর্যাদাটুকু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেটাও দেখাননি। তার যে সমস্ত প্রেস উইং আছে, তার যখন বিদেশ সফর যখন হয়, বিদেশ সফরে কথা হয়, তখন ওই যমুনা থেকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা চিঠি লেখেন রাষ্ট্রপতির হয়ে। চিঠি লিখে তিনি নিচে বলেন এখানে আপনি সই করে দেবেন। তারপরে উপদেষ্টারা যায়, উপদেষ্টারা গিয়ে সই করিয়ে নিয়ে আসে যে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমি এইখানে এই দেশে উপস্থিত হতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। এই মর্মে চিঠিগুলো দুটো বিদেশ সফরের এইভাবে চিঠি লেখানো হয়েছে। মানে এই যে কাজগুলো করেছেন না, এখন তারপর খোঁজ লাগানো হয়েছে যে তার প্রেস উইংস থেকে এই লোক সরাও, যাতে রাষ্ট্রপতি কোনো রকম ভাবে বাইরের জগতের সঙ্গে মানে যোগাযোগ না করতে পারেন। প্রেস উইং এ কাজ করছিলেন 30 বছর ধরে কিছু মানুষ, 4-5 জন আছেন, তাদের সবাইকে তুলে নেওয়া হয়। ফটোগ্রাফার ছিল, তাকেও তুলে নেওয়া হয়। তার হাত পা গুলো কেটে দেওয়া হয়। কান্তরে বলা যায় রাষ্ট্রপতিকে হাত পা কেটে দেওয়া একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়। রাষ্ট্রপতি বলছেন যে আমি ভেবেছিলাম যে প্রাণ যায় যাক, বঙ্গভবনে রক্ত ঝরে ঝরুক, কিন্তু আমি কোনো চাপের কাছে নতি স্বীকার করে আমি পদত্যাগ করব না। যতই রক্ত ঝরুক আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। এই যে 4 জন উপস্থিত হয়েছিলেন, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল কবির খান, ফয়জুল কবির খান, তারা রীতিমতো রাষ্ট্রপতিকে ধমক দেন যে আপনি এই দেশে শান্তিতে আপনি বাস করতে পারবেন না, আপনি ইমিডিয়েটলি এই পদত্যাগ করুন, আর আমরা নির্বাচনকে পিছোতে চাই। আমরা এই নির্বাচন এই 12 তারিখে করতে চাই না, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আবার সেই মানে সংশোধন, তারপরেতে আপনার সুবিচার, তারপরেতে ওই আরো যা যা বলে এসেছিলেন এতদিন ধরে, তারই পুনরাবৃত্তি করেন। রাষ্ট্রপতির কাছে তখন ফোন আসে, সেই খবর পান রাষ্ট্রপতি যখন এই চাপের মধ্যে কাজ করে, তখন এই খবর পান বিএনপির নেতারা তারা তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সেনাবাহিনীর তাদের অনুগত কিছু অফিসারের সঙ্গে। সেনাবাহিনীর অফিসাররা তখন সেখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ওই 4 জন 8 তারিখে ফিরে আসেন। এবার সেনাবাহিনী যখন ফিরে এসছে 9 তারিখে আবার গিয়ে উপস্থিত সঙ্গে এনসিপি নেতারা। মানে যে করে হোক রাষ্ট্রপতিকে চাপে ফেলে তাকে রিজাইন করানো, নাহলে পরে এই 12 তারিখের নির্বাচন আটকানো যাবে না।
আর নির্বাচন যদি হয় তাহলে পরে আমাদের হাতে ক্ষমতা থাকবে না, আমাদেরকে চলে যেতে হবে। আর আমরা যে সমস্ত লুটতরা যে আমরা যেগুলো করেছি সেগুলো আমরা তদন্তের মুখোমুখি হয়ে যাব। এই তদন্তের মুখোমুখি যদি হয় তাহলে পরে আমাদের জেল, জরিমানা এবং আমাদের সাজা তো নিশ্চিত। ফলে এই সাজা এড়ানোর জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য তারা এই রাষ্ট্রপতির ওপরে চেপে বসেন। এক জায়গায় রাষ্ট্রপতি বলছেন, কালের কণ্ঠ জিজ্ঞেস করছে এরপর নতুন করে আর কোনো উদ্যোগ ছিল আপনার বিষয়ে? রাষ্ট্রপতি বলছেন, হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত চলার চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটি ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছিল অন্তর্বর্তী সরকার। এই মুভটা হয়েছে, আমি বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতির শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছিলেন রাষ্ট্রপতি সবার ঊর্ধ্বে, সাংবিধানিকভাবে সবার ঊর্ধ্বে, ওই জায়গায় অসাংবিধানিকভাবে বসতে পারে না। ওই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগও ব্যর্থ হয়। আবার এক জায়গায় উনি বলছেন, ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কাছ থেকে আমি কোনো ফোন পাইনি। আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানেই তিনি ছিলেন না, বরং অবশ্য ওনাকে আমি সাহায্য চেয়ে কোনো আবদারও করিনি। আমার মনোভাব ছিল যা হচ্ছে তা হতে থাকুক, কতদূর গড়ায় দেখা যাক। তবে এটুকু বলতে পারি যে কূটনৈতিক মহল থেকে আমাকেও অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। আমি এভাবে অসাংবিধানিক এবং বেআইনিভাবে অপসারিত হই সেটা তারাও চায়নি, এটা বড় শক্তি ছিল। তবে আমি আর সবসময় স্বীকার করি বিএনপি এবং তার জোট অন্যান্য প্ররোচনায় প্রলুব্ধ হয়নি, তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন। তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তা রয়েছে, তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো দরকার ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে আউট করতে জানাবেন। কি আলোচনা হলো, কি চুক্তি হলো, কি ধরনের কথাবার্তা হলো, এটা লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু উনি বোধহয় 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানাবার প্রয়োজন বোধ করেননি। আরো বলছেন, না কোনো কিছুই আমি জানি না, এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমার জানানোর কথা, মানে ইউএস এর সঙ্গে চুক্তি যেটা কথা বলা হচ্ছে, আমি যেটা বললাম, বাধ্যবাধকতা তিনি মানেননি, মৌখিকভাবেও জানেননি, লিখিতভাবেও জানেননি, আসেননি। এমনকি ওনার তা আসার কথা ছিল, উনি আসেননি। তার মানে গত 1.5 বছরে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার কোনো স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয় ছিল না? এই প্রশ্নটা করা হয়েছে, যে সাংবাদিক ছিলেন উনি বলেছেন, তখন রাষ্ট্রপতি বলেছেন উনি যে প্রধান উপদেষ্টা হলেন সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি, অর্থাৎ আমারই উদ্যোগে এই সরকার প্রক্রিয়াটি গঠন শুরু হয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী পর্যায়ে আমার সঙ্গে সমন্বয় করেননি। এটি আসলে বোঝানোর কোনো উপায় নেই, কেননা একটি এবারের জন্য তিনি আমার কাছে আসেননি, আমাকে সম্পূর্ণ আড়ালে রাখার চেষ্টা করে গেছেন। আমার 2 বার বিদেশ সফর উনি আটকে দিয়েছেন। একটা ছিল কসোভো, গত ডিসেম্বরের ঘটনা, সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নোট পেপার ওখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য, কিন্তু আমাকে যেয়ে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো, ওখানেও একটা সামিটে অংশগ্রহণ করার জন্য, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন, সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হলো, যেটুকু কথা আমি উল্লেখ করছিলাম। চিঠি বানিয়ে দেওয়া হলো, তারই ড্রাফট করলো, ড্রাফট আমার কাছে পাঠায়, আর ওই দাওয়াতপত্রটাও পাঠায়। চিঠিটার মধ্যে ছিল আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত। ওই চিঠিতে সই করে আমি পাঠিয়ে দিই। তার মানে আপনারা লক্ষ্য করুন যে রাষ্ট্রপতিকে সাংবিধানিক পদে যিনি আছেন তাকে সরিয়ে দিয়ে চক্রান্ত করে এই ইউনূস এবং তার গ্যাং, এই যে 4 জন, এই আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফয়জুল কবির খান, এরা একটা চাপ সৃষ্টি করে একটা চক্রান্ত করে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে ক্ষমতা মানে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এবং দীর্ঘদিন 5 বছর ভাবলে ভুল করবেন, এরা আজন্ম এরা বসে থাকার চেষ্টা করেছিল। তার জন্য এত হম্বিতম্বি ছিল, ওরা কখনো ধরতে পারেনি যে রাষ্ট্রপতিকে ওরা শেষ মুহূর্তে সরাতে পারবে
আর শেষ মুহূর্তে ইলেকশনটা হয়েই যাবে। না হওয়ার নানান রকম উপকরণ তারা তৈরি করে রেখে দিয়েছিল, কিন্তু সেখানে কেউ পা দেয়নি, না বিএনপি পা দিয়েছে না জামাত পা দিয়েছে। দুজনকেই কিন্তু উনি উস্কেছেন যে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া। সেখানে আলী রিয়াজেরও একটা বড় ভূমিকা ছিল, যার জন্য আলী রিয়াজকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কোথায় আছেন, অন্তরীণ হয়ে গেছেন কিনা জানা যাচ্ছে না। আর একটা খবর দিই, আজকে সকালবেলা অলরেডি তিনি যমুনা ছেড়ে গুলশানের বাড়িতে চলে গেছেন মোহাম্মদ ইউনূস। এবং এবার জেনে রাখুন, শুধু সময়ের অপেক্ষা, মোহাম্মদ ইউনূস কবে এই জেরার সম্মুখীন হবেন এবং তিনি গৃহবন্দী হয়ে তারপরে তিনি বন্দী হবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1.5 বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হলেও অধ্যাপক ইউনূস বরাবরই এড়িয়ে চলতেন বঙ্গভবনের দরবার। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মিত্রদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টারা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে বসাতে চেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির 1.5 বছরের বন্দী জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণ পত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। বাঁশের চেয়ে কঞ্চি যেমন বড় হয়, তেমনি অধ্যাপক ইউনূসের প্রেস উইং ক্ষমতা দেখাতে ছাড়েনি সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তিটির উপর। রাষ্ট্রপতির ভাষায় ডক্টর ইউনূসের প্রেস উইং তাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল, কেড়ে নিয়েছিল প্রেস টিমের সুবিধা। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠকে যেসব কথা বলেছেন 2024 সালের 20 সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি ভিডিওতে এসব তথ্য তুলে ধরেছিলাম আমাদের কন্টেন্টে। যেমন 2024 সালের 20 সেপ্টেম্বরের ভিডিওতে আমরাই প্রথম বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না। 2025 সালের 15 মেতে প্রচারিত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রাষ্ট্রপতি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী ছিলেন, কিভাবে বাতিল করা হয়েছিল প্রেস উইং সহ তার সুবিধাগুলো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কালের কণ্ঠে রাষ্ট্রপতি যে ছবি ছাপা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বেশ রিল্যাক্স তিনি, যেন ঘাট থেকে বিশাল এক জগদ্দল পাথর নেমে গেছে। কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক সাক্ষাৎকারের শুরুতে জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে অধ্যাপক ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছেন সপ্তাহখানেক ধরে বেশ আছেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনের গোপন মবের চেষ্টাগুলোর কথা। বলেছেন ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। এরপরই কথার বোমা ফাটান সবিস্তারে। বলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। ইউনূস ও তার বাহিনী এত চেষ্টার পরও কেন সফল হতে পারেনি, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি দৃঢ়চিত্তে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। রাষ্ট্রপতির সংশয় তার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা নিয়ে জানেন না। দর্শক, 2024 সালের 10 সেপ্টেম্বর আমাদের প্রচারিত ভিডিওতে টাইটেল ছিল রাষ্ট্রপতি এখন পদত্যাগ করতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাংবিধানিক সংকট, বিশেষ করে স্পিকার দৃশ্যমান না থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ এমনকি ছুটিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এমনকি এখনো নেই। দর্শক, অধ্যাপক ইউনূসের মিত্রদের চাওয়া অনুযায়ী বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। এমনকি গণমাধ্যমের হেডলাইন হয়েছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। রাষ্ট্রপতি আন্দোলন নামক সেই মব নাটকের সবিস্তার তুলে ধরেছেন সাক্ষাৎকারে। জানালেন 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। রাষ্ট্রপতির প্রশ্ন, কোথায় তারা এত টাকা তখন পেয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন সেদিন ব্ল্যাকমেল করা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল এক নারীকে দিয়ে বঙ্গভবনের বাইরে নাটকের চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হতে পারেনি সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জন্য। এরপর রাষ্ট্রপতি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি করেছেন। বলেছেন গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। ওই রাতটি ছিল তার জন্য বিভীষিকাময়।
তবে সে কঠিন সময় তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বকে পাশে পেয়েছিলেন বলে দাবি করেন। বিএনপি তখন সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন মূলত আন্দোলনের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটি ছিল রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। পরে দেখা গেল এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই রাষ্ট্রপতিকে বঙ্গভবন ছাড়তে হবে। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নন। অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো, এমনটাই মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ওই দফা ব্যর্থ হয়ে যে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। রাষ্ট্রপতি জানিয়েছেন শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে তাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। রাষ্ট্রপতি জানিয়েছেন একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে তার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সরকার পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করতেন, তবে ওই বিচারপতি রাজি হননি। দর্শক, রাষ্ট্রপতি ওই উপদেষ্টার নাম না বললেও সেটি ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। 2024 সালের 22 অক্টোবর আসিফ নজরুল ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে 8 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। তবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সরকারের সেই প্রস্তাবে রাজি ছিলেন না। এমন কঠিন সময় মনোবল ঠিক রাখার জন্য কারা সাহস জুগিয়েছিলেন, এমন প্রশ্ন জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আর 3 বাহিনীর সমর্থনের কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতির পর্যায় ঠেকাতে চেয়েছিল 3 বাহিনী। এমনকি অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে আরো একবার যখন রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল তখনও ঠেকিয়েছিল 3 বাহিনী। গত বছরের 7 জুলাই আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি ইস্যুতে যমুনার সাথে সেনা সদরের দূরত্ব কি বাড়ছে। রাষ্ট্রপতি মনে করেন কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। দর্শক, এরপর সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু কথা বলেছেন যেগুলো অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ডকে শুলে চড়ানোর জন্য যথেষ্ট। অন্তর্বর্তী সরকার তার 559 দিনের শাসনামলে ঝড়ের বেগে 132টি অধ্যাদেশ জারি করেছিল। তার সবগুলো অন্তর্বর্তী সরকারকে জারি করতে হয়েছিল রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা বলেই। অথচ সেই রাষ্ট্রপতি অধ্যাপক ইউনূসের বিদায় মাত্র 6 দিনের মাথায় বলছেন অনেক অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। অধ্যাপক ইউনূস যিনি সংবিধান রক্ষার শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, জানাবেন কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো। এটা রাষ্ট্রপতিকে লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু অধ্যাপক ইউনূস তার 15 বার বিদেশ সফরের কোনো বারই তা করেননি, যাননি রাষ্ট্রপতির কাছে। দর্শক, 2024 সালের 5 অক্টোবর আমাদের প্রচারিত ভিডিওর টাইটেল ছিল ডক্টর ইউনূস দ্য হরফুল মাওলা, রাষ্ট্রপতিকে কেন এড়িয়ে যাচ্ছেন বারবার। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানের 48 অনুচ্ছেদকে পদে পদে লঙ্ঘন করেছিলেন। রাষ্ট্রপতি বলেছেন নির্বাচনের মাত্র 3 দিন আগে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন সে সম্পর্কে তাকে কিছু জানায়নি ইউনূসের সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে আগের সরকার এ ধরনের চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার মৌখিক কিংবা লিখিত কোনোভাবে রাষ্ট্রপতিকে এই গোপন চুক্তির বিষয়ে জানাননি। শুধু শেষের এই চুক্তি কেন, অধ্যাপক ইউনূস বরাবরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন, বলা ভালো ইগনোর করতেন। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে সমন্বয় করেননি। অধ্যাপক ইউনূস নিজের এবং নিজের সহকর্মীদের শপথের প্রয়োজন ছাড়া কখনোই বঙ্গভবনে যাননি। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন 2 বার রাষ্ট্রপতির বিদেশ যাওয়া আটকে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এর একটি ছিল কসাবো, অন্যটি ছিল কাতারে। কাতারের আমিরের দাওয়াতে, যেখানে রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ যাওয়ার সুযোগ নেই, সেই দাওয়াতে যেতে দেওয়া হয়নি মোহাম্মদ শাহাবুদ্দিনকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উল্টো তার দপ্তরের ড্রাফট পাঠানো হয়েছিল, যেখানে লেখা ছিল রাষ্ট্রপতি ভীষণ ব্যস্ত বলে তিনি যেতে পারছেন না। রাষ্ট্রপতি বলেছেন এটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিষ্টাচার বহির্ভূত ঔদ্ধত্যপূর্ণ আচরণ। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠিও দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে সে চিঠির উত্তর পাননি তিনি। প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে দিতে এত অনীহা ছিল অধ্যাপক ইউনূসের? রাষ্ট্রপতি বলেছেন অন্তর্বর্তী সরকার চায়নি কোথাও তার নাম আসুক, তাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। প্রসঙ্গক্রমে রাষ্ট্রপতি আরও একবার তুলে ধরেছেন বিদেশি মিশনগুলোতে তার ছবি নামানোর সেই অপমানজনক ঘটনার কথা। নাম উল্লেখ না করে তিনি বলেছেন একদিন হঠাৎ করে কোনো একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি লাগানো আছে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সেই উপদেষ্টা। তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। শুধু অধ্যাপক ইউনূস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং যে রাষ্ট্রপতির উপর ছড়ি ঘোরাতো সেটিও মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেছেন সাক্ষাৎকারে। দর্শক, গত বছরের 15 মে আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী, প্রেস উইং সহ অনেক সুবিধা বাতিল। সেই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম তাই উঠে এসেছে কালের কণ্ঠের সাক্ষাৎকারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন নির্বাচিত কমিটিকে রাষ্ট্রপতি নিজে চিঠি দিয়ে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তাতে চটে যায় অধ্যাপক ইউনূসের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে থাকা প্রেস উইং। রাষ্ট্রপতির প্রেস উইং এর 3 সদস্যকে তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতি বলেছেন তার দপ্তর থেকে একটি প্রেস রিলিজ দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। তার ভাষায় দেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে এভাবে প্রতিবন্ধী করে দিয়েছিল অধ্যাপক ইউনূসের প্রেস উইং। তিনি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সংস্থাপন সচিবকে বারবার ফোন করেছিলেন, কিন্তু ইউনূসের 1.5 বছরের শাসনামলে গৃহবন্দী রাষ্ট্রপতির ফোনকে কেউ পাত্তাই দেয়নি। কেন এমনটা করেছিল প্রেস উইং? রাষ্ট্রপতি মনে করেন রাষ্ট্রপতির কথা দেশের মানুষ জানুক, সেটা তারা চাননি। যেমন রাষ্ট্রীয় দিবসগুলোতে সরকারি টাকায় রাষ্ট্রপতির আদেশের বলে ক্রয়পত্র বের করলেও সেগুলোতে থাকতো না রাষ্ট্রপতির বাণী। দর্শক, কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক কথা বলেছেন, তবে তিনি বলেননি কিংবা তাকে প্রশ্ন করা হয়নি কেন ও কিভাবে অধ্যাপক ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ও পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। খুব শীঘ্রই নিয়ে তথ্য হাজির করব আপনাদের সামনে। আবার রাষ্ট্রপতি কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। সে বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিছু বলেননি। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়েও তথ্য নিয়ে হাজির করব আপনাদের সামনে।